শ্রোতা দর্শক, আপনাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান আমরাই সেরা। স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আশা করি শুনছেন এবং দেখছেন আজকের বিতর্ক। শ্রোতা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আমাদের এই বিতর্ক অনুষ্ঠান। আজ বিতর্কের তৃতীয় কোয়ার্টার ফাইনাল। আজ আমাদের বিতর্কের বিষয় মানবাধিকার রক্ষায় গণমাধ্যমই পারে প্রধান ভূমিকা পালন করতে। বিষয়টির পক্ষে বলবে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাজশাহী, বিপক্ষে রাজশাহী কলেজ। স্বাগত দুটি দলের তার্কিক বন্ধুদের। শ্রোতা, সনাতন পদ্ধতির এই বিতর্ক অনুষ্ঠানে বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর সাজ্জাদ বকুল। আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। সেই সঙ্গে আছেন অনুষ্ঠানটির মডারেটর বিচারক বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মনিরুল হাসান। অনুষ্ঠানটির প্রযোজক মোহাম্মদ মাসুম পারভেজ এবং আমরাই সেরা অনুষ্ঠানটির সঞ্চালনায় আব্দুর রহমান মাসুম। প্রথমেই বিতর্ক প্রতিযোগিতার নিয়মকানুন সম্পর্কে সংক্ষেপে বলছেন সম্মানিত বিচারক ও মডারেটর মোহাম্মদ মনিরুল হাসান। প্রিয় বিতার্কিক বৃন্দ, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আমাদের আজকের আয়োজন আমরাই সেরা অনুষ্ঠানে। আমাদের আজকের বিতর্কের বিষয় মানবাধিকার রক্ষায় গণমাধ্যমই পারে প্রধান ভূমিকা পালন করতে। এ বিষয়ে বিতর্ক করার জন্য তোমরা দুটি দল অংশগ্রহণ করেছ। পক্ষ দল নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাজশাহী এবং বিপক্ষ দল রাজশাহী কলেজ। প্রিয় বিতার্কিক বৃন্দ, আমাদের আজকের যে বিতর্ক এটি মূল্যায়ন করা হবে মোট 3টি সেগমেন্টে: উচ্চারণ 10, তথ্য উপাত্ত উপস্থাপনা 10 এবং যুক্তিখণ্ডন 10। এই বিতর্কে তোমরা প্রতি বিতার্কিক 3 মিনিট করে সময় পাবে। প্রথম 2 মিনিটে প্রথম সতর্ক সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত দেওয়া হবে। এছাড়াও যুক্তিখণ্ডন পর্বে দলনেতা অতিরিক্ত 2 মিনিট করে সময় পাবে তোমরা। সেক্ষেত্রে 1.5 মিনিটে প্রথম সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত দেওয়া হবে। সো প্রিয় বিতার্কিক বৃন্দ, আশা করছি তোমরা তোমাদের সর্বোচ্চ মেধা, দক্ষতা, যোগ্যতা দিয়ে বিতর্ক করবে এবং আমাদের আজকের বিতর্কটি অত্যন্ত উপভোগ্য হবে। চলুন প্রিয় শ্রোতা, যাওয়া যাক আজকের বিতর্কের মূল পর্বে। প্রথমেই পক্ষ দল নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বক্তা মোসাম্মদ ইসমাত জাহান। আমন্ত্রণ জানাচ্ছি তাকে। আসসালামু আলাইকুম। মুক্ত গণমাধ্যম এবং মানবাধিকারের সুরক্ষা একে অপরের পরিপূরক। মুক্ত সাংবাদিকতা ছাড়া যেমন মানবাধিকার প্রতিষ্ঠা অসম্ভব, ঠিক তেমনই মানবাধিকার সুরক্ষিত মানবাধিকার ছাড়া স্বাধীন সাংবাদিকতা চিন্তা করা যায় না। তাই মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই এবং গণমাধ্যমের স্বাধীনতা লড়াই একই সূত্রে গাঁথা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত সুধী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মানবাধিকার রক্ষায় গণমাধ্যমে পারে প্রধান ভূমিকা পালন করতে। আমি দলের প্রথম যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। আমি দলের প্রথম বক্তা হিসাবে সুস্পষ্ট সংজ্ঞায়নের মাধ্যমে আমাদের অবস্থান স্পষ্ট করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা তার তথ্য ব্যাখ্যা এবং বিশ্লেষণ করবেন এবং আমার দলের তৃতীয় বক্তা যুক্তিতত্ত্বের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন যে মানবাধিকার রক্ষায় গণমাধ্যমই পারে প্রধান ভূমিকা পালন করতে। এই বিষয়টি বিশ্লেষণ করলে যে 3টি বিষয় সংজ্ঞায়নের দাবি রাখে তা হচ্ছে মানবাধিকার রক্ষা, গণমাধ্যম এবং প্রধান ভূমিকা। মাননীয় মডারেটর, প্রথমে আমরা জানবো যে মানবাধিকার কি। মানবাধিকার হচ্ছে মানুষ তার ব্যক্তিত্বের বিকাশ এবং আত্ম উপলব্ধির জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা, সম্মান, নিরাপত্তা প্রাপ্ত হওয়ার অধিকার রাখে তাকে মানবাধিকার বলা হয়। এ প্রাপ্তি কারো করুণার উপর নির্ভর করে না, এটি মানুষের জন্মগত অধিকার। আর মানুষ হিসাবে এই অধিকার রক্ষা করাকেই মানবাধিকার রক্ষা বলা হয়। স্বাধীনতা ও অধিকার সমূহের একটি সাধারণ উপলব্ধি এবং অঙ্গীকারের পুনর্বাস্তবায়নের জন্য মানবাধিকার গুরুত্বপূর্ণ। এজন্য জাতিসংঘের সাধারণ পরিষদে 1948 সালের 10 ডিসেম্বর মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র জারি করা হয়। বাংলাদেশও এই সার্বজনীন ঘোষণাপত্রে স্বাক্ষরিত একটি দেশ।
মাননীয় মডারেটর লক্ষ্য করুন, এবার আমরা জানবো গণমাধ্যম কি। গণমাধ্যম হচ্ছে সংগৃহীত সকল ধরনের মাধ্যম যা গণযোগাযোগ কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে। গণমাধ্যম বলতে যে শুধুমাত্র আমরা রেডিও, টেলিভিশন কিংবা পত্র পত্রিকাকেই বুঝি তা না। গণমাধ্যম বলতে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ভিত্তিক সকল ধরনের গণযোগাযোগ মাধ্যম, অনলাইন পোর্টাল এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট সকল কিছুই গণমাধ্যমের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা বলতে পারি যে যে মাধ্যমে বিভিন্ন তথ্য এবং সকল ধরনের উপাত্ত জনগণের সামনে প্রকাশ এবং প্রচার করা হয় তাই হচ্ছে গণমাধ্যম। মাননীয় মডারেটর, এখানে প্রধান ভূমিকার কথা বলা হয়েছে। প্রধান ভূমিকা বলতে এখানে একক ভূমিকা নয়, বরং মুখ্য ভূমিকাকে বোঝানো হয়েছে। যেমন একটি মামলার পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক চরিত্র থাকে, কিন্তু প্রধান ভূমিকা পালন করে থাকে জাজ। ঠিক তেমনি জাজ ছাড়া যেমন মামলার বিচার কার্য পরিচালনা করা সম্ভব হয় না, ঠিক তেমনি মানবাধিকার রক্ষায় গণমাধ্যমই প্রধান ভূমিকা পালন করে থাকে, একক ভূমিকা নয়। গণমাধ্যমের সাথে প্রত্যয়টি যুক্ত করে এর অবস্থান আরও স্পষ্ট করা হয়েছে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের তার্কিকা নিশ্চয়ই ভুলে যাননি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবন্তিকার সেই মর্মান্তিক আত্মহত্যার কথা। মাননীয় মডারেটর, এটি কি আত্মহত্যা ছিল নাকি খুন? কিভাবে একটি মেয়েকে দিনের পর দিন মানসিকভাবে মেরে ফেলা যায় তা ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রনেতা প্রমাণ করে দিয়েছিলেন। এই বিষয়টি যখন গণযোগাযোগে ভাইরাল হলো এবং গণমাধ্যমে প্রচার করা হলো, ঠিক তখনই ওই ছাত্রনেতা এবং ওই শিক্ষককে আইনের আওতায় নিয়ে আসা হলো। মাননীয় মডারেটর, এরকম হাজারো অবন্তিকার ঘটনা চাপা পড়ে যায়, কিন্তু গণমাধ্যমের মাধ্যমে যে দু একটি বিষয় সামনে আসে সেই বিষয়গুলোরই সমাধান পেয়ে থাকে সাধারণ জনগণ। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের তার্কিকদের একটি বিষয় বলে থাকে যে তারা হয়তো আনুষঙ্গিক নানান বিষয়ের কথা বলতে পারেন, কিন্তু তাদের একটি বিষয় স্পষ্ট করে বলে দিতে চায় যে মানবাধিকার রক্ষায় গণমাধ্যম প্রধান ভূমিকা পালন করে থাকে, একক ভূমিকা নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষ দল রাজশাহী কলেজের প্রথম বক্তা নূর শামীম। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আজকে আমাদের বিতর্কের জন্য যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে মানবাধিকার রক্ষায় গণমাধ্যমই পারে প্রধান ভূমিকা পালন করতে। আমি এবং আমার দল বিপক্ষে অবস্থান করছি। আজকের এই বিতর্কের বিষয়ের যে শব্দ বা প্রবঞ্চগুলো আসলে সংজ্ঞায়নের দাবি রাখে তার প্রথমেই আসে মানবাধিকার। মানবাধিকার হচ্ছে কতগুলো সংবিধিবদ্ধ আইন বা নিয়মের সমষ্টি যা মানবজাতির বিশেষ বৈশিষ্ট্যের সমন্বয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক আইন সমষ্টি দ্বারা সুরক্ষিত ও মৌলিক অধিকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত। শ এবং ম্যালকমের মতে মানব পরিবারের সকল সদস্যদের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হল মানবাধিকার। দ্বিতীয়ত, গণমাধ্যম কি? গণমাধ্যম সম্পর্কে বিভূষণ তার এ ডিকশনারি অফ সোশিওলজি গ্রন্থে বলেছেন, গণমাধ্যম বলতে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো উপায় বা উপাদানকে বোঝায় যার মাধ্যমে ব্যাপক সংখ্যক মানুষের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পৌঁছানো বা পরিবেশন করা হয়, যেমন বেতার, সংবাদপত্র, টেলিভিশন ইত্যাদি। মাননীয় মডারেটর, আজকে আমাদের আলোচনার বিষয় বা বিতর্কের বিষয়ে গণমাধ্যমের সাথে প্রত্যয় যুক্ত করার মাধ্যমে গণমাধ্যমকেই মানবাধিকার রক্ষার প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়েছে, কিন্তু আমি এবং আমার দল বিশ্বাস করি গণমাধ্যম নয়, বরং সুষ্ঠু রাষ্ট্রযন্ত্রই পারে আপনার মানবাধিকার রক্ষার প্রধান হাতিয়ার হিসেবে কাজ করতে। এখন যদি সুষ্ঠু রাষ্ট্রযন্ত্রটাকে আমরা যদি একটু চিন্তা করি, সেটা আসলে কি? আসলে সুষ্ঠু রাষ্ট্রযন্ত্র হলো আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের একটি সমন্বিত রূপ। আমরা কেন মনে করছি যে গণমাধ্যম প্রধান ভূমিকা পালন করতে ব্যর্থ? গণমাধ্যমের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। এর প্রথমেই যদি আমরা আসি, অতিরিক্ত বাণিজ্যিকীকরণ অর্থাৎ এই যে টিআরপি নিয়ে যে ব্যবসাটা পরিচালনা করা হয়, এটার কারণে দেখা যাচ্ছে অনেক সময় গণমাধ্যম বিভিন্ন অতিরঞ্জিত সংবাদ প্রচার করে থাকে। এই কারণে আমরা অনেক সময় সত্য ঘটনাটা জনগণের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়। এবং দ্বিতীয়ত, পক্ষপাতিত্ব। ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান যখন সংবাদ প্রচার করে তখন সেই প্রতিষ্ঠানের বিভিন্ন মানবতা লঙ্ঘনকারী যেই কাজগুলো হয় সেইগুলো তারা প্রচার করতে ব্যর্থ হয়। তো এই কারণে আমরা মনে করি যে গণমাধ্যমের বেশ কিছু সীমাবদ্ধতা থাকার কারণে গণমাধ্যম আসলে প্রধান ভূমিকাটা পালন করতে পারে না। কিন্তু আমরা যদি সুষ্ঠু রাষ্ট্রযন্ত্রের দিকে তাকাই, প্রথমেই আসে আইন বিভাগ। আইন বিভাগের কাজ হলো মানবাধিকার রক্ষায় আইন প্রণয়ন করা, এবং সেই প্রণীত আইনগুলো শাসন বিভাগ মানবাধিকার রক্ষায় সেই আইনগুলো বাস্তবায়ন করে এবং সেই আইনগুলোর বাস্তবায়ন এবং প্রয়োগের মাধ্যমে মানুষের মানবাধিকার রক্ষা করে। এবং তৃতীয়ত, আমরা যদি বিচার বিভাগের দিকে তাকাই, সেইখানে একজন মানুষের মানবাধিকার লঙ্ঘিত হলে তার সর্বশেষ জায়গাটা হচ্ছে বিচার বিভাগ। এইখানে তারা তাদের মানবাধিকার পুনরুদ্ধার করতে পারে যেটা কিনা লঙ্ঘিত হয়ে গিয়েছে। এই কারণেই আমরা মনে করি যে মানবাধিকার রক্ষায় গণমাধ্যমই নয়, বরং আপনার সুষ্ঠু রাষ্ট্রযন্ত্র পারে
সুষ্ঠু রাষ্ট্রযন্ত্র পারে প্রধান ভূমিকা পালন করতে। এই জন্য আমরা বিপক্ষে অবস্থান করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার পক্ষের দ্বিতীয় বক্তা পারভেজ রানা। মানবতার ঘাতকরাই আজ বিশ্বে ক্ষমতাবান হয়ে উঠেছে। মানবাধিকার সুরক্ষায় গণমাধ্যম একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ উপস্থিত সকল সুধীজনকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মানবাধিকার রক্ষায় গণমাধ্যমই পারে প্রধান ভূমিকা পালন করতে। যুক্তিসঙ্গত কারণে এর পক্ষে আমি এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার দলের প্রথম বক্তা এসে ইতিমধ্যে বিষয়টি সুস্পষ্টভাবে সংজ্ঞায়ন করে গেছে এবং তিনি তার বিষয়টি উল্লেখ করেছেন মানবাধিকার রক্ষায় গণমাধ্যমই পারে প্রধান ভূমিকা পালন করতে। একমাত্র নয়, মানে যে কোনো কিছুর যে প্রধান একটি বিষয় আছে সে ভূমিকাটা গণমাধ্যমই পারে। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, মানবাধিকার এবং সাংবাদিকতা বর্তমান সময়ে বহু আলোচিত একটি বিষয়। মানবাধিকার সম্পর্কিত সংবাদ গণমাধ্যমে প্রচার করার কারণে মানুষকে সচেতন করে মানবাধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আমাদের দেশে অনেক আইন প্রণয়ন আছে এখনো পর্যন্ত যা সাধারণ মানুষ পর্যায়ে জানে না বা জানানো হয়নি। সে বিষয়গুলো এখনো পর্যন্ত আমরা জানাতে পারছি গণমাধ্যমের সহযোগিতায়। গণমাধ্যমের সহযোগিতায় আমরা বিষয়টি প্রচার করতে পারছি, প্রসার করতে পারছি এবং অধিকার ফিরিয়ে দিতে পারছি। মাননীয় মডারেটর, কাজেই বলা হয় প্রত্যেক গণমাধ্যম কর্মী এক একটা মানবাধিকার কর্মী। পাশাপাশি নিপীড়িত প্রত্যেকটি সাংবাদিক একজন মানবাধিকার যোদ্ধাও বলা যেতে পারে। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী লক্ষ্য করুন, 2 এপ্রিল 2024 জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজিত মানবাধিকার সুরক্ষায় গণমাধ্যম কর্মীর ভূমিকা বিষয়ক একটি অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ বলেন, মানবাধিকার বিষয়টি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গণমাধ্যমের চর্চার বিষয়। এ কারণে গণমাধ্যম এবং মানবাধিকার কর্মীদের কাজ একই ধরনের। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলের তার্কিকরা, তাহলে যেখানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন এই কথা বলেন, তারপরেও আপনারা কিভাবে এই বিষয়টি এড়িয়ে যান যে গণমাধ্যম প্রধান ভূমিকা পালন করতে পারে না? আমার প্রতিপক্ষ দলের তার্কিক এসে আইনের কথা বললেন। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেহেতু আপনি কথা বলছেন, সেক্ষেত্রে আপনাদের কি জানা আছে বাংলাদেশে এমন আইন আছে যেগুলো মানুষের মানবাধিকারকে ক্ষুণ্ণ করে? যেমন আমি উদাহরণ হিসেবে নিয়ে আসতে পারি নিবর্তনমূলক আটক, যা অনুচ্ছেদ 33-এ রয়েছে। সেক্ষেত্রে মাননীয় মডারেটর দেখুন, শুধুমাত্র আইন বা যেই রাষ্ট্রীয় কাঠামোর কথা বলে গেছে এটা কোনোভাবেই সম্ভব না। সেখানে তখনই সম্ভব এই সকল বিষয় প্রাসঙ্গিক। মানবাধিকার রক্ষায় আইনের সাথে সব কিছুরই প্রয়োজন আছে, কিন্তু গণমাধ্যমকে একটা মুক্ত গণমাধ্যম করে দিতে হবে। যখন আইন তার সঠিকভাবে কথা বলতে পারবে না, সেটা সাধারণ মানুষের কাছে প্রকাশ করার জন্য রয়েছে এই গণমাধ্যম। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী লক্ষ্য করুন, যদি আমরা একটা গাছের দিকে তাকাই, গাছ যেমন দাঁড়িয়ে থাকে না, মাটির উপরে আনুষঙ্গিক অনেক কিছু প্রয়োজন হয়, তার যত্ন নেওয়ার প্রয়োজন আছে, তার পরিচর্যার ব্যাপার আছে, তবেই না ফল ধরবে। ঠিক তেমনি একটি গাছ যেমন একটি মাটির উপর ভর করে থাকে, এই মানবাধিকারগুলো যে অধিকারগুলো আছে এগুলো বিষয়ে ঠিক তেমনই গণমাধ্যম কাজ করে থাকে। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা সমসাময়িক অনেক ঘটনা দেখে থাকি। যেমন ধরলে আবরার হত্যা থেকে শুরু করে সড়ক আন্দোলন, যেখানেই দেখেছি গণমাধ্যমের সঠিক প্রচার রয়েছে, গণমাধ্যম মুক্তভাবে কাজ করতে পারছে, সেই সকল বিষয়ে চোখের সামনে একটি ভালো কিছু রায় উপস্থাপন করা যায়। কিন্তু রাজশাহী কোর্টে এখন অনেক মামলা আছে যার বয়স 5 থেকে 7 বছর হয়ে গেছে, রেপ কেসের মামলার এখনও কোনো শুরু হয়নি। মাননীয় মডারেটর, এখান থেকেই বোঝা যায় যে কোনো অধিকারের ক্ষেত্রে বা মানবাধিকারের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা প্রধান। তাই আমার প্রতিপক্ষ দলের তার্কিকদের আমি বলি, যুক্তির খাতিরে যুক্তি আর তর্কের খাতিরে তর্ক না করে আমাদের সুরে সুর মিলিয়ে বলুন, মানবাধিকার রক্ষায় গণমাধ্যমে পারে প্রধান ভূমিকা পালন করতে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষে দ্বিতীয় বক্তা সাবিত বিন আলম। ধন্যবাদ। বিতর্কের বিষয় মানবাধিকার রক্ষায় গণমাধ্যমই পারে প্রধান ভূমিকা পালন করতে বিপক্ষে অবস্থান করছি। যখন আল জাজিরার উপর ইসরায়েলের চাপ পড়ল, সে কখনোই প্যালেস্টাইনের কোনো খবর প্রকাশ করতে পারলো না, যেটা প্রমাণ করে গণমাধ্যম কখনোই স্বতন্ত্র বা স্বাধীন নয়। একটি সুষ্ঠু রাষ্ট্র যদি আজকে আপনার না থাকে, একটা সরকার তার উপর চাপ প্রয়োগ করে তার যেই সত্যতা, যে বাস্তবতা, সেটা সে পরিবর্তন করতে পারে। এছাড়াও পক্ষপাতিত্বমূলক কিছু নেতিবাচক বা নৈতিকতার বহির্ভূত এমন কিছু কাজও গণমাধ্যম মাঝে মধ্যে করে থাকে। উদাহরণ সাপেক্ষ, যুক্তরাষ্ট্রের মতো জায়গায় যখন ইসরায়েলকে সমর্থন প্রদানকারী গণমাধ্যমগুলো অনেক বা পশ্চিম
পশ্চিমা যে সকল গণমাধ্যমগুলো রয়েছে আমার বিশ্বে বিভিন্ন ধরনের খবর পাস করে, যেগুলোর কারণে আপনার দেশে বিভিন্ন সময় অনেক বিভ্রান্তমূলক তথ্য বিভ্রান্তির দিকে পাঠিয়ে দেয় আমাদের জনগণকে। আমরা বিশ্বাস করি গণমাধ্যমে এই স্বতন্ত্রতা এবং স্বাধীনতা না থাকা এবং সরকারের প্রতি নির্ভরশীলতাই প্রমাণ করে আজকে ই প্রত্যয়ের কোনো প্রয়োজনীয়তা ছিল না, ভূমিকা থাকে না। বক্তব্যে ফিরে আসছি। আজকে আমাদের দল আপনাকে 3টি জায়গা দেখিয়েছে যে আজকে আমরা আইন, শাসন এবং বিচার এই সকল জায়গা থেকে কিভাবে আমরা মানবাধিকার রক্ষা জিনিসটাকে নিশ্চিত করছি। প্রথমত আসি আইনের বিষয়টা, যেখানে আমরা জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 মতে 30টি ধারার মধ্যে আমরা ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, বয়স, স্থান প্রত্যেকটি নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জন্য আমরা মানবাধিকার জিনিসটা নিশ্চিত করে থাকি। প্রথম প্রশ্ন আমার পক্ষ দলের কাছে, এই নির্ধারণের কাজটা তো দিন শেষে আপনার সুষ্ঠু রাষ্ট্রটা করে থাকে, আপনারা কি করেন? আপনাদের গণমাধ্যম কি এটা নির্ধারণ করতে পারে? উত্তর দিয়ে যাবেন। তারা আজকে বললেন জাতীয় মানবাধিকার কমিশন নাকি বলেছে গণমাধ্যম মুখ্য ভূমিকা পালন করে, যেখানে কিনা আন্তর্জাতিক মানবাধিকার আইন IHRL নিজে থেকে বলে রাষ্ট্রই পারে এই সকল আইনগুলো বাস্তবায়িত করতে এবং প্রয়োগ করতে। 2 নম্বর জায়গা স্যার, শাসনের বিষয়। স্যার, শাসন এমন একটা জিনিস যেটা আপনাকে মানসিকভাবে প্রশিক্ষিত করে কি করে আপনি মানবাধিকারগুলো ব্যবহার করবেন, চর্চা করবেন, ঠিক যেটা রেনেসার সময় US এবং ইউরোপটা করেছিল এবং যার কারণে আজকে তারা এত বেশি প্রতিষ্ঠিত হয়ে গেছে। প্রশ্ন থাকে পক্ষ দলের কাছে যে আজকে যদি এই ধরনের তাদের যে গণমাধ্যমের যে কাজ শুধুমাত্র জনগণের সাথেই পৌঁছানোর কাজটা ব্যতীত তারা কি করে মানসিকতার এই প্রশিক্ষণটা তারা দিয়ে থাকে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে। 3 নম্বর জায়গা স্যার, বিচারের বিষয়টা আজকে বুঝতে হবে। মানবাধিকার লঙ্ঘন আপনার বিশ্বে সবসময় থাকবে, কিন্তু এই মানবাধিকার লঙ্ঘনকে ভয় দেখানো বা ভীত সন্ত্রাসের কাজটা আপনার রাষ্ট্রে বিচার কার্য করে থাকে শাস্তির মাধ্যমে। আমরা বিশ্বাস করি এই শাস্তিই পারে আপনার দেশে মানবাধিকার লঙ্ঘনটা কিঞ্চিত পরিমাণে হলেও কমিয়ে আনতে অথবা বৃহৎ পরিসরে অনেক পরিমাণে কমিয়ে আনতে। আজকে আমাদের লক্ষ্য মানবাধিকারটা রক্ষা করা। প্রশ্ন থাকে পক্ষ দলের কাছে আপনাদের গণমাধ্যমকে এই রক্ষার কাজ বা সমাধানের কাজটা করে যেতে পারে কিনা। যদি আজকে তারা এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে যেতে পারে, আমরা বিশ্বাস করি আজকে মানবাধিকার রক্ষায় গণমাধ্যম কখনোই প্রধান ভূমিকা পালন করে না, বরং সুষ্ঠু রাষ্ট্রযন্ত্রই সেটা পারে। আমরা বিশ্বাস করি এই বিতর্কটা সরাসরি বিপক্ষ দল বিজিত হয় এবং এর মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার পক্ষের দলনেতা মোসাম্মদ সুবর্ণা আক্তার। বাংলাদেশ বেতার কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতার মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত শ্রোতা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মানবাধিকার রক্ষায় গণমাধ্যমই পারে প্রধান ভূমিকা পালন করতে। মাননীয় মডারেটর প্রথমেই আমার দলের প্রথম বক্তা উক্ত বিষয়টিকে খুব সুন্দরভাবে সংজ্ঞায়ন করে গেছে এবং আমাদের অবস্থানের জায়গাটি স্পষ্ট করে গেছে। মাননীয় মডারেটর, প্রথমে আমি প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার একটি প্রশ্নের উত্তর দিতে চাই। প্রতিপক্ষ দলের তার্কিকরা যেখানে সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে কথা বলল, আমরা তার প্রশ্নের উত্তরে বলে যেতে চাই আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা তাদের বক্তব্যে স্পষ্টভাবে বলে গেছেন যে আমাদের দেশে মানে যে কোনো দেশে যদি গণমাধ্যম স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে না পারে তাহলে অবশ্যই তা মানবাধিকার বিরোধী। মাননীয় মডারেটর, 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের 19 ধারায় স্পষ্টভাবে এই বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। এই বাক স্বাধীনতার কথা সংবিধানেও বলা হয়েছে। মাননীয় মডারেটর, সে পৃথিবীর সূচনা লগ্ন থেকে বিভিন্ন ধর্মীয় গ্রন্থের মাধ্যমে স্রষ্টাও আমাদের পথ প্রদর্শন দিয়ে গেছেন, কিন্তু এই পথ প্রদর্শনটি প্রচার এবং আমাদের দিন প্রচারের জন্য মানবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিভিন্ন নবী রাসূল পৃথিবীতে এসেছেন এবং হিন্দু সম্প্রদায়ের শ্রীকৃষ্ণ সহ অনেক অবতার দিনে দিনে এসেছেন এই দিনগুলো প্রচার করার জন্য, তাদের ধর্ম প্রচার করার জন্য। মাননীয় মডারেটর, আমরা বিশ্বাস করি প্রচারেই প্রসার, কোনো কিছু যদি প্রচার না হয় তাহলে তা কখনোই প্রসার ঘটবে না। মাননীয় মডারেটর, আজকে আমার দেশের 18 কোটি জনগণের মধ্যে দেখা যাবে 10 কোটি জনগণই তাদের মানবাধিকার সম্পর্কে সচেতনই না। যদি তারা সচেতনই না হয়, আমি আমার অধিকার সম্পর্কে সচেতনই না, তাহলে আমার অধিকার আমি কিভাবে প্রতিষ্ঠা করব? প্রতিপক্ষ দলের তার্কিক, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা আমাদের মানবাধিকার, আমরা জাতিসংঘের সার্বজনীন ঘোষণাপত্রে আমাদের মানবাধিকারটি লিপিবদ্ধ হচ্ছে, মানবাধিকার তৈরি করছে আইন, কিন্তু আমাদের আজকের বিতর্কের বিষয় কিন্তু স্বাধীনতা রক্ষা করা। মাননীয় মডারেটর, মনে পড়ে গেল সে 2004 সালে বাংলা ভাইয়ের তাণ্ডবে যখন বাগমারা উত্তপ্ত তাণ্ডব অবস্থা, ঠিক
ঠিক তখনই ভয়েস অফ জার্মান, ভয়েস অফ আমেরিকা, টাইমস পত্রিকা সহ বহির্বিশ্বের বিভিন্ন পত্রিকায় যখন এই বাংলা বাহিনীকে নিয়ে নিউজ হলো, ঠিক তখনই অতি দ্রুততার সাথে এই বাংলা ভাইয়ের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো এবং তার ফাঁসির রায় কার্যকর হলো। মাননীয় মডারেটর, আমি সেই ভিকটিম, সেই বাংলা ভাইয়ের দ্বারা নির্যাতিত পরিবারের একজন সদস্য। আমি জানি যে ওই সময় মানবাধিকার কর্মীরা, মানবাধিকার রক্ষার্থে গণমাধ্যমের কি পরিমাণ ভূমিকা ছিল। ওই সময় যদি গণমাধ্যম তাদের দায়িত্ব পালন সঠিকভাবে না করতো, তাহলে আজকে আমি সুবর্ণা এই জায়গায় দাঁড়িয়ে বিতর্ক করার মতো অবস্থায় থাকতাম না, হয়তো হতাম আমি বাবা হারা সেই এতিম সন্তান। মাননীয় মডারেটর, আজকের আমাদের বিতর্কের বিষয় হচ্ছে মানবাধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকায় মুখ্য। কিভাবে গণমাধ্যমের ভূমিকা মুখ্য মাননীয় মডারেটর? যখন প্রয়োজনে, আপনারা আইনের কথা বলে গেলেন, কখনো প্রয়োজনের তাগিদে আইন প্রণীত হয়, কখনো আইনের তাগিদে প্রয়োজন হয় না মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, যেখানে আমাদের অধিকার ক্ষুণ্ণ হয়, যেখানে আমাদের প্রয়োজন নতুন আইনের প্রণয়, যেখানে প্রয়োজন নতুন আইনের সংশোধন, ঠিক তখনই গণমাধ্যম যখন প্রচার হয়, ঠিক তখনই সেই আইনের প্রণয়ন নিয়ে কথা হয়। যার উদ্দিষ্ট উদাহরণ, আমরা সড়ক আন্দোলনের কথা ভুলে যাইনি মাননীয় মডারেটর। 2018 সালে যখন সড়ক আন্দোলন হয়, দুইজন স্টুডেন্ট হত্যা হওয়ার পরে সেই দুইজন সহপাঠী মিলে একটা আন্দোলন শুরু করে এবং তা সারা দেশ তথা প্রত্যন্ত গ্রাম পর্যায়ে পর্যন্ত সেই আন্দোলনটি ছড়িয়ে পড়ে এবং মাত্র 6 দিনের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সড়ক আন্দোলনের জন্য ট্রাফিক আইন করে এবং সর্বোচ্চ শাস্তির বিধান 5 বছর করা হয় মাননীয় মডারেটর। এখান থেকে এটি স্পষ্ট যে আমাদের দেশে যখনই কোনো প্রয়োজন তৈরি হয়, ঠিক তখনই আইনের প্রণয়ন হয় এবং আইনের বাস্তবায়নের জন্য অবশ্যই এই গণমাধ্যমকে সোচ্চার হতে হবে। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দৈব বাণী হবে না যে কোথায় আমার মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, কোথায় আমার দেশে অন্যায় অবিচার হচ্ছে। আর যে দেশের মানবাধিকার যত বেশি স্বচ্ছ, সে দেশের গণমাধ্যম তত বেশি স্বাধীন গণমাধ্যমই পারে মানবাধিকার প্রতিষ্ঠা করতে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষে দলনেতা সুমাইয়া আনোয়ার পূর্ণা। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, সমবেদনা জানাই যিনি বাংলা ভাইয়ের পরিবার দ্বারা নির্যাতিত হয়েছেন। তারা বললেন যে ওই নিউজটা বা ওই সংবাদটা নাকি আসলে পত্রিকাগুলো আসলে বা গণমাধ্যম প্রচার করেছে। তাদের কাছে প্রশ্ন মাননীয় মডারেটর, ওই নিউজটি প্রচার করার পরে আপনার রাষ্ট্রযন্ত্র যদি ঠিকভাবে কাজ না করতো, আপনাদের যদি আইন না থাকতো, আপনাদের যদি বিচার বিভাগ না থাকতো, শাসন বিভাগ না থাকতো, কিভাবে করে বাংলা ভাইকে ধরে ওই পুলিশ প্রশাসন তাকে আসলে শাস্তির ব্যবস্থা করতো মাননীয় স্পিকার? তাদের কাছে প্রশ্ন মাননীয় স্পিকার। তাহলে সেই জায়গা থেকে কিভাবে আপনাকে গণমাধ্যম আসলে মানবাধিকার রক্ষাটা করছে, সেই জায়গায় রক্ষা পেত না, বরঞ্চ ওই বাংলা ভাইয়ের দ্বারা আরো লক্ষ লক্ষ জনগণ আপনার নির্যাতনের শিকার হতো। মাননীয় মডারেটর, আমাদের বিতর্কে আসি। দুটি বিশ্বের কথা চিন্তা করুন। একটিতে আছে শুধুমাত্র গণমাধ্যম, যেখানে সুষ্ঠু রাষ্ট্রযন্ত্র নেই, সেই জায়গায় কোনো আইন বিভাগ নেই, বিচার বিভাগ নেই, শাসন বিভাগ নেই। সেই দেশে শিশু ধর্ষণ হয়, নারীরা তাদের অধিকার পায় না, শ্রমিকরা তাদের প্রাপ্য মজুরি পায় না। প্রত্যেকটি জায়গায় এই যে মানবাধিকারটি লঙ্ঘন হচ্ছে, তখন আপনার গণমাধ্যম দিনের পর দিন প্রত্যেকটি খবর প্রচার করে যাচ্ছে, কিন্তু সেই প্রচারের পরে তার রেজাল্টটা কি, তার ফলাফলটি কি? সেই মানুষগুলো কি তার মানবাধিকারটি পাবে না। কিন্তু আপনি আরেকটি বিশ্বের কথা চিন্তা করুন, যেখানে আসলে গণমাধ্যম নেই, কিন্তু সেখানে তার সুষ্ঠু রাষ্ট্রযন্ত্রটি আছে, অর্থাৎ আইন বিভাগ ঠিকভাবে মানবাধিকার রক্ষার জন্য আইন প্রণয়ন করছে, বিচার বিভাগ শাসন করছে, শাসন বিভাগ শাসন করছে। এই জায়গাটি শুধু থাকে এবং গণমাধ্যম যদি আপনার না থাকে, তারপরেও আপনার মানবাধিকার রক্ষা হবে। সেই দেশের মানুষ, সেই দেশের নারীরা, সেই দেশের শিশুরা, শ্রমিকরা ঠিকভাবে তার প্রাপ্য মজুরিটি পাবে, নিরাপদে তার চলাফেরাটি করতে পারবে। ঠিক সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি গণমাধ্যম কখনোই মুখ্য ভূমিকা পালন করে না। তারাই এসে বলে গিয়েছেন যে নিপীড়িত আসলে গণমাধ্যম কর্মীরা নিপীড়িত হচ্ছে। তাদের কাছে প্রশ্ন, আপনার যেই গণমাধ্যম কর্মীটি আসলে নিপীড়নের শিকার হলো, সেই নিপীড়নের আসলে রায়টি কে দিবে? আপনার গণমাধ্যম দিবে? আপনি পত্রিকায় নিউজ করলেন, তারপরে আসলে আপনার ফলটা কি? আপনি মানুষকে সচেতন করলেন, মানুষ আপনার জন্য আন্দোলন করলো, মানববন্ধন করলো, তারপর আসলে রেজাল্টটি কি? আমি আজকে একটি পরিবারের, নির্যাতিত পরিবারের মেয়ে হয়ে যদি আমি দেখতে না পাই আমার বাবার খুনির বিচারটি হচ্ছে, কিংবা আমার যেই শ্রমিকটি আসলে বেতন পায়নি, সেই যে মানুষটি বেতন দিল না তার আসলে বিচারটি হচ্ছে, সেই বিচারের ব্যবস্থাটি যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি কিভাবে মানবাধিকার রক্ষা করতে পারবেন? কিভাবে আপনি দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন যাতে পরবর্তীতে এই ধরনের কাজগুলো না হয়? মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আপনি যদি 1971-এর কথা চিন্তা করেন, তাহলে সেই সময়
সময়ে মানবতা বিরোধী অপরাধের জন্য গণমাধ্যম হয়তো প্রচার মাধ্যম হিসেবে কাজগুলো করেছে, কোথায় কোথায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেই বিষয়গুলো তারা নিশ্চিত করেছে, কিন্তু শাসনটি আসলে কে করেছে, বিচারটি আসলে কে করেছে? আপনার দেশের সুষ্ঠু রাষ্ট্রযন্ত্র। আমরা দেখেছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিভাবে করে ওই সময় 1971 স্বাধীনতার 50 বছর পরে এসে তিনি কিভাবে ওই সময় যারা যুদ্ধাপরাধী ছিল তাদেরকে কিভাবে আসলে শাস্তির আওতায় এনেছেন। এই জায়গায় আপনার গণমাধ্যম কখনোই ভূমিকা রাখতে পারে না। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন আপনার এই বর্তমান বিশ্বে আমাদের ক্লিক বেটিং এর মতো জায়গাগুলো আছে। আমরা দেখি অনেক সাংবাদিক তাদের শুধুমাত্র টিআরপি বানানোর জন্য মিথ্যা, বানোয়াট বা আমার মর্যাদা ক্ষুণ্ণ হয় এই ধরনের সংবাদ উপস্থাপন করে। তাহলে সেই জায়গায় গণমাধ্যমে যখন আসলে আমার মানবাধিকারটি রক্ষা করতে পারছে না, আমি কিভাবে আসলে গণমাধ্যমকে প্রধান বলতে পারি? কোনোভাবেই পারি না, বরঞ্চ এই জায়গায় প্রধান ভূমিকা পালন করে আমার সুষ্ঠু রাষ্ট্রযন্ত্র। ধন্যবাদ। এখন দুই দলনেতার যুক্তি খণ্ডনের পালা। প্রথমেই আসছেন মোসাম্মদ সুবর্ণা আক্তার, পক্ষের দলনেতা। ধন্যবাদ মাননীয় মডারেটর যুক্তি খণ্ডন পর্বে আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয় নির্ধারণ হয়েছে মানবাধিকার রক্ষায় গণমাধ্যমই প্রধান ভূমিকা পালন করে। মাননীয় মডারেটর, শুরুতে একটি কথা না বললেই নয়। প্রতিপক্ষ দলের তার্কিকরা বারবার যে আইন রাষ্ট্রযন্ত্রের কথা বললেন, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই সেই ওসি প্রদীপের নৃশংস সিনা হত্যা মামলার কথা। মাননীয় মডারেটর, যদি রক্ষকই ভক্ষক হয়, যে দেশে রক্ষকই ভক্ষক সেই দেশে কখনোই স্বাধীন গণমাধ্যম ছাড়া কখনোই একটি সুন্দর রাষ্ট্রযন্ত্র, সঠিক রাষ্ট্রযন্ত্র তৈরি হওয়া সম্ভব নয়। বলা হয় গণমাধ্যম একটি রাষ্ট্রের দর্পণ স্বরূপ। যদি গণমাধ্যম স্বচ্ছ হয়, গণমাধ্যম যদি মত প্রকাশের স্বাধীনতা পায়, ঠিক তখনই সরকারের সমালোচনার মাধ্যমে সরকার কোন ভুল ত্রুটিগুলো করছে ঠিক তখনই তা যখন জনগণের কাছে প্রকাশিত হয়, ঠিক তখনই সরকারেরও একটা জবাবদিহিতার জায়গা থাকে যে আজকে আমি যদি এই ভুলটা করি তাহলে জনগণের কাছে আমার দায়বদ্ধতা আছে। আর এই ক্ষেত্রে গণমাধ্যম প্রধান ভূমিকা পালন করে। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা তার বক্তব্যে স্পষ্টভাবে বলে গেছেন যে মানবাধিকার রক্ষায় গণমাধ্যম প্রধান ভূমিকা পালন করে এবং আনুষঙ্গিক আরও অনেক বিষয় থাকতে পারে। তারা আইন প্রণয়নের কথা বললেন, আইনের প্রয়োগের কথা বললেন, কিন্তু আমরা অহরহই দেখে থাকি আমাদের সরকার ব্যবস্থায় বা বহির্বিশ্বের যে সরকার ব্যবস্থায় অনেক প্রশাসন দুর্নীতিগ্রস্ত হয়ে যখন এই ওসি প্রদীপের মতো সিরিয়াল কিলার হয়ে যায় এবং তাদের হাতে আইন ক্ষুণ্ণ হয়, যদি এগুলো এই ওসি প্রদীপের কথা যদি মিডিয়ায় না আসতো তাহলে এই ওসি প্রদীপ হয়তো এরকম আরও সহস্র মানুষকে এভাবেই মেরে ফেলতো। মাননীয় মডারেটর, আরেকটি কথা বলতে চাই। 2015 সালে সেই রাজন হত্যা মামলার কথা নিশ্চয়ই মনে আছে। মাত্র 17 কার্য দিবসে তার বিচার কার্যটি সম্পন্ন হয়েছিল, কিন্তু সেই মমতাজ খামারুর মৃত্যুর 20 বছর পরেও এখনো তার বিচার কার্যটি সম্পূর্ণ হয়নি। মাননীয় মডারেটর, কোনো কিছু পরিচালনা করার জন্য একটি প্রধান ধারক এবং বাহক প্রয়োজন। ঠিক যেমন একটি ইঞ্জিন চালিত গাড়ি একজন ড্রাইভার ছাড়া চালানো সম্ভব না, ঠিক সেরকম এই রাষ্ট্রযন্ত্র সঠিক স্বাধীন গণমাধ্যম ছাড়া পরিচালিত সম্ভব না। তাই পরিশেষে একটি কথাই বলতে চাই, শুধুমাত্র তর্কের খাতিরে তর্ক করবেন না, বরং আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলুন মানবাধিকার রক্ষায় গণমাধ্যমই প্রধান ভূমিকা পালন করে এবং আপনার যে রাষ্ট্রযন্ত্রের কথা বললেন সেই রাষ্ট্রযন্ত্রটিও সঠিকভাবে পরিচালনার জন্য গণমাধ্যমই প্রধান ভূমিকা পালন করে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষ দলনেতা সুমাইয়া আনোয়ার পূর্ণা। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আবারও সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, তারা এসে বলছেন যে আমার রাষ্ট্রযন্ত্রই যদি আসলে দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আসলে আমার করণীয়টা কি? মাননীয় মডারেটর, এই জায়গাতে আসলে বলতে চাই যে আপনার যখন রাষ্ট্রযন্ত্রের কথা যেটি আমরা বলছি সেটি আসলে একটি বড় ধরনের সংগঠন, যার মধ্যে আছে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই গণমাধ্যম হচ্ছে একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। আপনি আসলে যেই রাষ্ট্রের একটি এত বড় সংগঠনকে আসলে দুর্নীতিমুক্ত রাখতে পারবেন না, তাহলে সেই রাষ্ট্রের শুধুমাত্র একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানকে আপনি আসলে কিভাবে পক্ষপাত দুষ্ট অর্থাৎ পক্ষপাতহীন ভাবে রাখেন? মাননীয় মডারেটর, এটি আমাদের বোধগম্য নয়। অর্থাৎ আপনার যদি যেই রাষ্ট্রে আসলে দুর্নীতি বিলং করে অর্থাৎ এক্সিস্ট করে সেই জায়গায় মাননীয় মডারেটর গণমাধ্যমের আসলে পক্ষপাত দুষ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে আমরা বিশ্বাস করি। তারা বলছেন রক্ষকই যখন ভক্ষক হয় তখন আসলে আপনার গণমাধ্যম কি করবে? আমরা আপনাকে এই জায়গাতে আবারও বলেছি যে ওই ওসি প্রদীপ হত্যা বা প্রত্যেকটি হত্যার বিচার আসলে আপনাকে একটা দৃষ্টান্ত দেয়। এই জায়গা থেকে যারা মানবাধিকার ক্ষুণ্ণটি করছে তারা আসলে এই শিক্ষাটি পায় যে আমি যদি পরবর্তী সময়ে সেই ধরনের কাজগুলো করি তাহলে আসলে আমার একটি শাস্তি হতে পারে, যেটি আসলে পরবর্তী সময়ে যারা আসলে মানবাধিকার ক্ষুণ্ণ করার
চেষ্টা করে তাদের জন্য একটি মেসেজ যায়। অর্থাৎ আপনি যদি এই জায়গায় আইন বিচার বিভাগ বা প্রশাসনের মাধ্যমে যদি আপনি শাস্তির আওতায় না আনতে পারেন, তাহলে কখনোই আপনি শুধুমাত্র গণমাধ্যম দিয়ে মানুষকে সচেতনই করতে থাকবেন দিনের পর দিন, কিন্তু আপনার পৃথিবীতে কখনোই ওই মানবাধিকার ক্ষুণ্ণ যারা করে এসেছে তারা কখনোই শাস্তি পাবে না, এবং বারংবার ওই শাস্তি না পাওয়ার জন্য তারা আসলে ওই কাজটি পুনরাবৃত্তি করতে থাকবে। লক্ষ্য করুন, তারা বলছে যে মত প্রকাশের স্বাধীনতা, তারা চিন্তা করে যে মত প্রকাশের স্বাধীনতা আমার গণমাধ্যমের থাকতে হবে। এখন এই যদি গণমাধ্যমে যদি মত প্রকাশের স্বাধীনতার জায়গাটি না থাকে, তাহলে আসলে কি হবে প্রশ্ন করেছিলাম, তারা কোনো উত্তর দেয়নি। তাদেরকে আমরা বারবার বলেছি যে আপনার যখন হলুদ সাংবাদিকতার মতো বিষয়টি আছে, ক্লিক বেইটিং বা টিআরপি বাড়ানোর মতো বিষয় কি আছে, তখন আসলে আপনি গণমাধ্যমকে কিভাবে মুখ্য বলছেন, সেই জায়গায় এই জায়গায় আমাদের যুক্তিকে তারা কোনো ধরনের খণ্ডন করে না। অন্যদিকে আমরা যখন দেখাই যে আইন বিভাগ কিভাবে আইন প্রণয়ন থেকে শুরু করে শাসন বিভাগ বিচার বিভাগ কাজ করছে, এবং এই জায়গাতে আমি একটি আদালতে, উচ্চ আদালতে, নিম্ন আদালতে আমি শাস্তি না পেলেও আমার উচ্চ আদালতের কাছে যাওয়ার যে সুযোগটি থাকছে, সেটি আসলে আমার মানবাধিকারকে রক্ষা করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাননীয় মডারেটর, ধন্যবাদ। প্রিয় শ্রোতা দর্শক, জমজমাট বিতর্ক পর্ব শেষ। আমরা শুনব সম্মানিত 3 বিচারকের ছোট্ট করে অভিমত। আমি প্রথমেই অনুরোধ করছি প্রফেসর ডক্টর সাজ্জাদ বকুলকে। একটু বেশি ফোর্সে কথা বলা, এইটা বোধহয় একটু কমাতে হবে। কথা অবশ্যই খুব ফাস্ট হবে যেহেতু সময় কম, 3 মিনিট, কিন্তু আরেকটু আওয়াজটা একটু কম হলে ভালো লাগবে। উপস্থাপন ভালো, উচ্চারণও সুন্দর, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আরও কয়েকজনই আমি একটু লক্ষ্য করলাম আপনাদের একটু শব্দ চয়নের ক্ষেত্রে কখনো কখনো আঞ্চলিকতার ব্যাপারগুলো থাকছে। যেমন মানবাধিকারকে মানবাধিকার বা মানবাধিকার এরকম বলছিলেন। হ্যাঁ, তো মানবাধিকার আসলে মানব অধিকার, এই দুটোকে একসঙ্গে করলে মানবাধিকার। যখন মানব অধিকার বলি তাহলে এরকম, আর মানবাধিকার বললে মানবাধিকার বলতে হয়, মানবাধিকার বলা যাবে না। তো আরও কয়েকজনের শব্দ চয়নের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আরেকটু সতর্ক হওয়া, বিশেষ করে বাংলা বাক্য। আমরা তো আসলে এখন বাংলা চর্চা একটু কমে গেছে, সেদিক থেকে কিছু কিছু শব্দচয়ন, একটু আঞ্চলিকতাও যেমন থাকছে, বাক্য ব্যাকরণগত দিক থেকেও এই জায়গাগুলো একটু ত্রুটি আছে। তবে উচ্চারণের দিক থেকে, উপস্থাপনের দিক থেকে সবারই উপস্থাপন এবং উচ্চারণ খুব সুন্দর ছিল, সেদিক থেকে সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। ধন্যবাদ। এবারে বলছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সম্মানিত প্রফেসর, আজকের বিচারক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় 2টি দল অংশগ্রহণ করেছে। আমি 2টি দলকেই প্রথমে তাদের উপস্থাপনার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। 2টো দলের বক্তব্যই আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তারপরেও যে কিছু তো দুর্বলতা থাকবেই, সেই দুর্বলতাগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে ভবিষ্যতে আরও ভালো হবে। এখন আমার হাতে সময় হচ্ছে 3 মিনিট। আমাকে 3 মিনিটেই কিন্তু ঠিক করে নিতে হবে যে আমি কোন অংশে কতটুকু বলবো। যদি এই টাইম ম্যানেজমেন্টের বিষয়টা যদি আমরা খেয়াল না করি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে কাজটি করি, যে যুক্তি খণ্ডনের কথা বলেই যাচ্ছি, আমরা আমাদের পক্ষে কিছু যুক্তিতর্ক উপস্থাপনের বিষয়টা কমে যাচ্ছে। তো সেই জায়গাটায় আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যে যুক্তি খণ্ডনের কথাটা আমি এই বক্তব্য উপস্থাপনের কখন বলবো, প্রথমে বলবো নাকি শেষে বলবো, এই ক্ষেত্রে আমাদের সিকোয়েন্সটাকে খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় আমি একটু বলতে চাই, যে যেহেতু এখানে 2টো বিষয় রয়েছে, একটা হচ্ছে গণমাধ্যম, আর একটা হচ্ছে আইন, মানবাধিকার। মানবাধিকার যেহেতু বিতর্কের একটি বিষয়, সেক্ষেত্রে আমাদের প্রথমে যে সংজ্ঞায়ন করা হয়েছে সেখানে একটু খেয়াল রাখা দরকার যে আসলে মানবাধিকার বলতে আমরা কি বলতে চাই। মানবাধিকার শুধু কি জীবনে বেঁচে থাকার অধিকার, নাকি মানবাধিকারকে অন্যভাবে সংজ্ঞায়িত করা যায়? যেমন আমরা ইউনিভার্সাল ডিক্লারেশনের কথা এখানে অলরেডি উঠে এসছে, তো সেখানে কোন ধরনের অধিকারগুলোকে মানবাধিকারে নিয়ে আসা হয়েছে, এবং সেই অধিকারগুলোর মধ্যে আসলে আমরা এই বিতর্ক প্রতিযোগিতায় কোন বিষয়টাকে বেশি হাইলাইট করতে চাই, সেটি কিন্তু আমাদের শুরুতেই বলে দেওয়া দরকার। যে মানবাধিকার অনেক রয়েছে, সেই মানবাধিকারগুলোর মধ্যে আমরা এই কয়টি বিষয়কে এখানে গুরুত্ব দিয়ে আলোচনায় নিয়ে আসব। যেহেতু আমাদের সময় 3 মিনিট, যার ফলে আমাদের শেষ করতে হবে 3 মিনিটের মধ্যেই, তাহলে সব বিষয়গুলো আমরা নিয়ে আসতে পারবো না। কিন্তু এখানে আমাদের 2 পক্ষেই যে বিষয়টি আমি দেখলাম যে তারা এই জায়গাটায় সুস্পষ্ট করে আসলে তাদের সংজ্ঞায়নে বলে নাই বা
তর্ক উপস্থাপন করতে গিয়ে সেই জায়গাটায় বলে নাই আর কি। তারপরেও সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবারে অনুরোধ করছি সম্মানিত বিচারক ও মডারেটর বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মনিরুল হাসানকে তার কথা বলার জন্য। সুপ্রিয় বিতার্কিক বৃন্দ, খুব মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম তোমাদের আজকের বিতর্ক। আমাদের আজকের বিতর্ক এ যাবৎকালে যে বিতর্ক করেছো, আজকে তোমাদের যে বিতর্ক সেশনটা গেল, আমার কাছে মনে হচ্ছে যে এটা ন্যাশনাল স্ট্যান্ডার্ডের পর্যায়ে পড়ে। এজন্য আমি তোমাদের উভয় দলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিতর্কের যে ফাইটিং এনভায়রনমেন্ট, যে উৎসাহ উদ্দীপনা এবং উন্মাদনা এবং যে বডি ল্যাঙ্গুয়েজ এবং সবার যে শব্দচয়ন, ভাষা, উপস্থাপনা, উচ্চারণ এবং অপোজিশন পার্টির প্রতি অর্থাৎ বিপক্ষ দলের প্রতি তোমাদের যে রিয়াকশন, পুরোটা আসলে ফাইটিং ছিল আজকে। আমি সত্যি উপভোগ করেছি। আমি আশা করি যে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রে যারা দর্শক শ্রোতা রয়েছেন এই মুহূর্তে যে যেখানে যে অবস্থান থেকে এই অনুষ্ঠান শুনছেন আপনারা উপভোগ করছেন। আমাদের আজকে বিতর্কের বিষয় ছিল মানবাধিকার রক্ষায় গণমাধ্যমই পারে প্রধান ভূমিকা পালন করতে। পক্ষ দল ছিল নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাজশাহী এবং বিপক্ষ দল ছিলে তোমরা রাজশাহী কলেজ। তো আসলে মূল্যায়নটাও তো বিতর্কের ইন্টেগ্রাল পার্ট, আমি যেটা সবসময় বলে থাকি। কারণ হচ্ছে যে যতই তোমরা ভালো বিতর্ক করো বা করেছো আজকে, তারপরেও কিছুটা বিচ্যুতি তো হয়েছে। কারণ আমরা বলবো যে নকআউট পর্ব শেষ, এখন কোয়ার্টার ফাইনাল চলছে। তো এক্ষেত্রে প্রফেশনালিজম বলতে যে একটা বিষয় আছে, সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এই যে তোমরা যে মাইনর ভুলগুলি করেছো এটি করাও কিন্তু তোমাদের ঠিক হয়নি। সো আমি মনে করি বিচারক হিসেবে বা মডারেটর হিসেবে আজকের টুর্নামেন্টের বা আজকের বিতর্ক সেশনের তোমাদের এই ফ্লস কিংবা যে খুঁতগুলি ছিল বা হয়েছে এগুলি ধরিয়ে দিলে তোমরা পরবর্তী স্টেজে পরবর্তী রাউন্ডে আরও ভালো করতে পারবে। এই জন্যই আসলে তোমাদেরকে মূল্যায়নটা করতে হচ্ছে। পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে তুমি তোমার দলীয় অবস্থান সংজ্ঞায়ন দিয়ে শুরু করেছো, প্লাস তুমি তথ্যপত্র দিয়ে এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা উদাহরণ দিয়েছো। হ্যাঁ, তোমার বক্তব্য প্রথম বক্তা হিসেবে ঠিক ছিল, তবে আমার কাছে মনে হচ্ছে শুরুটা আর একটু লাউডলি হতে পারতো। কারণ হচ্ছে যে লাউডলি মানে হচ্ছে যে চিৎকার চেঁচামেচি না, আর একটু লাইভলি হতে পারতো। তারপরেও প্রথম বক্তা হিসেবে তোমার বক্তব্য ভালো হয়েছে, কিন্তু তথ্যপত্র আমার কাছে মনে হয় যে আর একটু রিচ করতে পারতে, তুমি আর একটু রিসোর্সফুল হতে পারতো। শুধুমাত্র দু একটা উদাহরণ না দিয়ে আরও বেশি উদাহরণ যদি তুমি দিতে পারতে, যেমন ধরো যে মানবাধিকার রক্ষায় গণমাধ্যমের বিস্তৃতি বা গণমাধ্যম যে তার স্বাধীনতা উপভোগ করছে বা গণমাধ্যমের যে ইম্প্যাক্ট রয়েছে, এই বিষয়টা যদি তুমি আরও ভালোভাবে করতে পারো। যেমন ধরো প্রাইভেট চ্যানেল বলি আমরা, যে বিভিন্ন চ্যানেলে, টিভি চ্যানেলে যে বিভিন্ন ইনভেস্টিগেটিভ অনুষ্ঠানগুলি হয়, হ্যাঁ, তো সেখানে হচ্ছে বাংলাদেশে তুমি দেখো যে ওই অনেক প্রবলেম, সোশ্যাল যে প্রবলেমগুলি থাকে বা ডিলেমাগুলি থাকে, যেটা আমাদের লোকচক্ষুর অন্তরালে থাকে, সেটা কিন্তু ওরা কিন্তু ইনভেস্টিগেট করে নিয়ে আসে। তো ওটা আনার পরে কিন্তু হচ্ছে তোমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার অ্যাটেম্প নেয়। এই যে রিসেন্টলি এই যে মিল্টন সমাদ্দারের যে বিষয়টা, এটা কিন্তু পুলিশ প্রথমে খোঁজখবর নেন। এই উদাহরণগুলি তোমরা কিন্তু দিতে পারতো, আমি আশা করেছিলাম, কিন্তু সেটা হচ্ছে তোমাদের শেষ বক্তা এসে বাংলা ভাইয়ের কথা বলেছো। যাই হোক, প্রথম বক্তা আর একটু ভালো করতে পারতে। এরপর হচ্ছে পক্ষ দলের দ্বিতীয় বক্তা, তুমি যেটা শুরু করেছো যে যুক্তিসঙ্গত কারণে। আমি আসলে এই বিষয়টা তো আমি এর আগেও বলেছি, যুক্তিসঙ্গত কারণে তো বিপক্ষ দলে যায়নি, আর পক্ষ দল তোমরাও তো যুক্তিসঙ্গত কারণে যাওনি, কারণ এটা লটারি করা হয়েছে। তো এক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ তো মানে সাইড চয়েস তো তোমরা করনি আসলে। তো কোন যুক্তিতে তুমি আসলে পক্ষ দলে গেলা এটা বুঝতে পারিনি। তো এই বিষয়টা পরবর্তীতে অ্যাভয়েড করবে বা এটা বলবে না। এরপর হচ্ছে তুমি ডক্টর কামাল হোসেনের বক্তব্য থেকে কোট করেছো এবং নিবর্তনমূলক আইনের যে বিষয়টা সেইটা তোমার বক্তব্যে নিয়ে এসছো, ভালো হয়েছে। তারপরে তুমি বলেছো যে গণমাধ্যম কর্মী একজন মানবাধিকার কর্মীও, সেই বিষয়টাও ঠিক ছিল। কিন্তু যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে পক্ষ দল হিসেবে তুমি তো যেহেতু দ্বিতীয় বক্তা ছিলে, তুমি কিন্তু বিপক্ষ দলের প্রথম বক্তাকে কিন্তু প্রশ্ন থ্রো করতে পারতে, সেইটা তুমি আসলে করনি। এই বিষয়টা আসলে তোমরা অনেকেই অ্যাভয়েড করেছো। প্রশ্ন থ্রো শুধুমাত্র একজন করেছিলে বিপক্ষ দলের, তুমি আর একটু সময় বেশি নিয়েছো। আমার মনে হয় যে সময়ের দিকে আসলে আমাদের সবাইকে একটু কেয়ারফুল থাকা উচিত, কারণ সময় তো লিমিটেড, খুবই কম সময়, আমাদের 3 মিনিট করে আমরা সময় পাচ্ছি। সেক্ষেত্রে যদি তুমি বেশি সময় নিয়ে নাও তাহলে এটা আসলে নেগেটিভ মার্কিং হয়। তো এছাড়া আমার বক্তব্য ভালো ছিল, আশা করি পরবর্তীতে আরও ভালো করবে। এরপরে পক্ষ দলের তৃতীয় বক্তা, তুমি এসে বিপক্ষ দলের যে বক্তা তার প্রশ্নের উত্তর দিয়ে তুমি তোমার বক্তব্য শুরু করেছো। এরপরে তুমি জাতিসংঘের মানবাধিকার সনদের 19 ধারার যে উদাহরণ সেটি দিয়েছো। এরপরে হচ্ছে তুমি হিন্দু ধর্মের যে ধর্মীয় মূল্যবোধ ইত্যাদির যে প্রসার,
এই বিষয়টির কথা উল্লেখ করেছো। তারপরে হচ্ছে যে তুমি বাংলাদেশের একটা উদাহরণ দিয়েছো যে 60% অধিকার সম্পর্কে সচেতন নয়। এই যে পার্সেন্টেজ, আমরা যখন কোনো স্ট্যাটিস্টিক্স দিব, এটা আমি আগেও বলেছি, তখন কিন্তু আমাদেরকে সেইটার সপক্ষে সোর্সটা কি, সূত্রটা কি, এইটা কিন্তু দিতে হয়। তুমি স্ট্যাটিস্টিক্স দিয়েছো কিন্তু সেটার পক্ষে তো কোনো গণমাধ্যমের সোর্স উল্লেখ করোনি। গণমাধ্যমের সোর্স উল্লেখ করতে পারতে, কোনো বইপত্র থেকে, ওয়েবসাইট থেকে, বা যে নির্ভরযোগ্য বা নির্ভরশীল যে সোর্স, সেখান থেকে কিন্তু তুমি উদাহরণ দিতে পারতে, সেটা দাওনি। এক্ষেত্রে আমি বলবো যে পরবর্তীতে যখন কোনো স্ট্যাটিস্টিক্স বা কোনো পরিসংখ্যান উল্লেখ করবে, উভয় পক্ষের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু সেটার সপক্ষে একটি সূত্র উল্লেখ করবে, যেটা তোমার বক্তব্যকে শানিত করবে, বক্তব্যের পক্ষে যাবে। আদারওয়াইজ এই যে স্ট্যাটিস্টিক, এইটা ফেক বা ভেগ কিনা, এটা অস্পষ্টতা থেকে যায়। তো তারপরে হচ্ছে তুমি বাংলা ভাইয়ের উদাহরণ দিয়েছো, পক্ষ দলের তৃতীয় বক্তা, এবং তুমি বলেছো তুমি আসলে ভিকটিম। সেক্ষেত্রে বাংলা ভাইয়ের ঘটনাটা প্রথম মিডিয়াতে আসে, এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরে এবং তাকে সাজা দেয়। মোটামুটি এই ছিল তোমার বক্তব্য। তুমি তোমার দলীয় অবস্থানকে আবারও সুস্পষ্ট করেছো, কিন্তু যে বিষয়টা আমাদের চোখে লেগেছে যে তোমার বক্তব্যে কিন্তু সাধু এবং চলিত ভাষার কিছুটা মিশ্রণ ছিল। আর সবচেয়ে যে বিষয়টা বিতার্কিক সুলভ হয়নি, সেটি হচ্ছে তুমি অনেক বেশি সময় নিয়েছো। এই বিষয়টা আমি মনে করি যে পরবর্তীতে নিজেকে মুক্ত রাখবে এই বিষয় থেকে, কারণ আমাদের সময় কিন্তু খুবই লিমিটেড, সংক্ষিপ্ত সময়, আমরা 3 মিনিট করে সময় পাচ্ছি। তো সেক্ষেত্রে বেশি সময় নিয়ে নেওয়াটা আসলে এটা নেগেটিভ মার্কিং হয় আমাদের বিচারক মণ্ডলী যারা রয়েছেন। তো তোমাদেরকে সুস্পষ্টভাবে বলে দেওয়ার পরেও কেন বেশি সময় নিল, আসলে আমার বোধগম্য নয়। এরপরে আমি যদি বিপক্ষ দলের মূল্যায়নে আসি, বিপক্ষ দল ছিল আজকে রাজশাহী কলেজ। বিপক্ষ দলের প্রথম বক্তা, তুমি সংজ্ঞায়ন দিয়ে শুরু করেছো। হ্যাঁ, এখানে বিপক্ষ দলে কিন্তু সংজ্ঞায়ন দিতে পারে, কারণ হচ্ছে যে পক্ষ দল যে সংজ্ঞায়নটা দিবে, বিপক্ষ দল যে সেই সংজ্ঞানটা যদি মেনেই নেয়, তাহলে তো সেটার বিপক্ষ দল থাকলো না। সেক্ষেত্রে বিপক্ষ দলও সংজ্ঞায়ন করতে পারে। তো হচ্ছে যে তুমি তোমার সংজ্ঞায়ন দিয়েছো, সংজ্ঞায়ন করেছো, তারপর হচ্ছে দলীয় অবস্থানকে সুসংহত করার চেষ্টা করছো, এবং তুমি শ এবং ম্যালকমের সংজ্ঞায়ন এখানে নিয়ে এসছো। তারপর তোমার বিভূষণের সংজ্ঞায়ন, তিনি মানবাধিকার সম্পর্কে কি বলেছেন, এই যে বিষয়গুলি, সেই বিষয়টি নিয়ে এসছো। তারপরে তুমি বলেছো যে গণমাধ্যম নয়, সুষ্ঠু রাষ্ট্রযন্ত্রই পারে মানবাধিকারকে নিশ্চিত করতে। এইটা হচ্ছে তোমার বিপক্ষ দলের স্ট্যান্ড পয়েন্ট আমি মনে করি আজকের। এবং তুমি সেটাকে এস্টাবলিশ করার জন্য তুমি সুষ্ঠু রাষ্ট্রযন্ত্রের কোন কোন পার্টগুলি আসলে মানুষের মানবাধিকারকে এস্টাবলিশ করে বা রক্ষা করতে পারে, সেক্ষেত্রে তুমি রাষ্ট্রের যে 3টি ভাইটাল অর্গান রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, বলতে তুমি নির্বাহী বিভাগকে বুঝিয়েছো আমি মনে করি। তো এই 3টি বিভাগের কথা বলেছো। এবং এরপরে আরেকটা কথা বলেছো যে বাণিজ্যিকীকরণ, এই বিষয়টাও হচ্ছে তোমার গণমাধ্যম নয়, বাণিজ্যিকীকরণ হচ্ছে মানবাধিকারের বিপক্ষে কাজ করে। এখন ফ্যাক্টর হচ্ছে যে তুমি আসলে এখানে কোন বিষয়টাকে এস্টাবলিশ করেছো, বিপক্ষের তোমার প্রপঞ্চ কয়টি ছিল, আসলে আমরা আসলে কনফিউজড হয়ে গিয়েছি বেসিক্যালি। তুমি শুধু রাষ্ট্রযন্ত্রকে গণমাধ্যমের এগেনস্টে করেছো, আর বাণিজ্যিকীকরণকে তাহলে কোথায় নিয়ে এসছো? বাণিজ্যিকীকরণ কথাও তুমি উল্লেখ করেছো, যে বাণিজ্যিকীকরণ এই বিষয়টাও আসলে, কারণ হচ্ছে যারা বাণিজ্য নিয়ে চিন্তা করে, ব্যবসা বাণিজ্য করে, তারা কিন্তু মানবাধিকারের কথা চিন্তা করে না। তো এইটাও বলেছো। সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমার অবস্থানটা কিছুটা সরে গিয়েছে। বাট তুমি যদি বাণিজ্যিকীকরণ এইটাকে না বলে সুষ্ঠু রাষ্ট্রযন্ত্রের বিষয়টা বলতে, তাহলে তোমার বক্তব্যটা আর একটু সুসংহত হতো। এরপরে যাই হোক, ওভারঅল তোমার বক্তব্য ভালো হয়েছে, বাট তোমার দলীয় অবস্থান যেটা, সেটা তুমি সুস্পষ্ট করতে পেরেছো। এরপরে দ্বিতীয় বক্তা, তুমি শুরুটাই করেছো খুব সুন্দরভাবে, আল জাজিরার উদাহরণ তুমি দিয়েছো, আল জাজিরা যে সংবাদ মাধ্যমটি রয়েছে। এরপরে তুমি যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়েছো, যে যুক্তরাষ্ট্র হচ্ছে যে ইসরায়েল বিরোধী যে আন্দোলন হচ্ছে, সেখানে সাংবাদিকরা যদি সেই ইসরায়েল বিরোধী আন্দোলনকে সাপোর্ট দেয়, তাহলে সেই সাংবাদিকদের উপরে নিপীড়ন চালানো হচ্ছে। এই বিষয়টি তুমি উদাহরণ হিসেবে নিয়ে এসছো। তারপরে হচ্ছে যে তুমি এসে আজকের প্রথম বক্তা, অর্থাৎ বিপক্ষ দলের আজকের সর্বমোট বক্তা, বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এবং আজকের বিতর্ক টুর্নামেন্টের পঞ্চম বক্তা হিসেবে তুমি এসে প্রশ্ন থ্রো করেছো, যে বিপক্ষ দলের কাছে প্রশ্ন রইল, অর্থাৎ রাষ্ট্রের যে রাষ্ট্রযন্ত্রের 3টি অর্গানকে আলাদা আলাদা করে, প্রথম অর্গান বিচার আইন বিভাগ, সেটার কথা উল্লেখ করে ওইটার পক্ষ থেকে একটা প্রশ্ন থ্রো করেছো। এরপরে তুমি বিচার বিভাগের কথা উল্লেখ করে সেটার পক্ষ থেকে ওইটার সাথে রিলেটেড আরেকটা প্রশ্ন থ্রো করেছো। এরপর হচ্ছে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, সেটাকে উল্লেখ করে আর একটা প্রশ্ন থ্রো করেছো। অর্থাৎ তুমি এসে আজকে পঞ্চম বক্তা হিসেবে তুমি প্রশ্ন থ্রো করলে 3টা। বাট এখানে এর আগের যে 4জন ছিল, তোমরা কিন্তু কেউ প্রশ্ন থ্রো করোনি। 4জনেরই সুযোগ ছিল, প্রথম বক্তারও সুযোগ ছিল প্রশ্ন থ্রো করার, যে বিপক্ষ দল, আপনাদের কাছে আমার প্রশ্ন রইল যে কিভাবে মানবাধিকার রক্ষায় গণমাধ্যম ছাড়া অন্য কিছু প্রধান ভূমিকা পালন করতে পারবে, বা এ জাতীয় তোমরা যে কোনো বিষয়ে প্রশ্ন থ্রো করতে পারতে। সেটা এসে পঞ্চম বক্তা এসে আজকে প্রশ্ন থ্রো করলো।
তো আমার কাছে মনে হয় এই দিক থেকে তুমি কিছুটা অ্যাডভান্টেজ পেয়েছো, তোমার বক্তব্যটা আরও সুন্দর হয়েছে, শানিত হয়েছে প্রশ্নের কারণে। তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা এসে তুমি যুক্তিখণ্ডন দিয়ে শুরু করেছো এবং তুমিও তোমার যে প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তার যে অবস্থান সেটিকে সুসংহত করেছো এবং তোমার বক্তব্য তাদের প্রথম দুজনের বক্তব্যের সাথে মিল রেখে, সিমিলারিটিস রেখে তোমার বক্তব্যকে সামনে নিয়ে এসছো এবং কন্টিনিউ করেছো। কিন্তু তোমার বক্তব্যের সবচেয়ে যে বিষয়টা আমার কানে লেগেছে সেটা হচ্ছে যে আমরা এর আগেও তুমি ডিবেট করেছো, অর্থাৎ প্রথম রাউন্ডে যে ডিবেট করেছো সেখানে আমরা বলেছিলাম, বাট তুমি সেই ভুল থেকে আসলে বের হয়ে আসতে পারোনি। সেটা হচ্ছে যে তারা বলেছেন, এই যে ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু অত্যন্ত দোষণীয়। তারা কি? তারা মানে হচ্ছে এটা হলো যে ওই যে ইনফর্মালি আমাদের বাসা বাড়িতে আমরা যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লাগে, উনি বলছে সে বলছে, এটা তো হবে না। আমরা তো একটা ফর্মাল, এটা তো একটা আনুষ্ঠানিক প্রতিযোগিতা, একটা ডিবেট। তো এখানে তোমরা দেখো যে মহান জাতীয় সংসদে যখন বলে আমাদের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা আমাদের মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট যারা রয়েছেন তারা যখন বিতর্ক করেন তারা কিন্তু বলেন যে বিজ্ঞ প্রতিপক্ষ বা বিরোধী দল। তো এই বিষয়টা এটা সুন্দর একটা শ্রুতি মধুর একটি ভাষা। তো এই বিষয়টা আসলে বিপক্ষ দলের দলনেতা তোমার কাছ থেকে আমি আশা করেছিলাম যে তারা শব্দটা বলবে না, কিন্তু তুমি সেটা আজকে কয়েকবার বলেছো, একবার না 2-3বার তুমি বলেছো যে তারা বলেছেন। আশা করি পরবর্তীতে যে রাউন্ডগুলি আসবে সেখানে তোমরা বলবে যে উভয় পক্ষই, তোমরা যখন বলবে যে বিজ্ঞ প্রতিপক্ষ, সম্মান রেখে বলতে হবে, আমরা তো ঝগড়া করছি না, প্রতিপক্ষকেও তো আমাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে। হ্যাঁ, তো একজনকে যদি আমরা সম্মান প্রদর্শন করি দেন নিজেদের সম্মান কিন্তু কমে না, নিজেদের সম্মান আরও বাড়ে আমি মনে করি। তো এই বিষয়টা খেয়াল রাখবে। যুক্তিখণ্ডন পর্বে পক্ষ দলের দলনেতা তুমি ওসি প্রদীপের ঘটনা নিয়ে এসছো, যে ওসি প্রদীপের ঘটনা মিডিয়াতে আসার কারণে, অর্থাৎ সিনহা হত্যার ঘটনাটা মিডিয়া আসার কারণে আসলে তার বিচারটা নিশ্চিত করা হয়েছে। এরপরে তুমি তোমার দলীয় অবস্থানকে সুস্পষ্ট করেছো। এরপরে 2015 সালে যে রাজন হত্যা মামলার যে বিষয়টা 17 কর্মদিবসের যে সেটি নিষ্পত্তি হয় সেই বিষয়টি নিয়ে এসছো। যাই হোক, সব মিলিয়ে তোমার যুক্তিখণ্ডন পর্বে এসে তুমি তোমার দলীয় অবস্থান যেটা আছে সেটিকে আরও একবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছো যে হ্যাঁ আমাদের দলীয় অবস্থান এটা, এবং এটি বলে তুমি তোমার দলের অবস্থানকে সুসংহত করার চেষ্টা করেছো। বিপক্ষ দলের দলনেতা তুমি এসে আবার ওই তারা দিয়ে শুরু করেছো যুক্তিখণ্ডন পর্বে, যে তারা বলেছেন। তারপরে তুমি গণমাধ্যমের তুমি যে বিষয়টা সুন্দর বলেছো যে গণমাধ্যম হচ্ছে পক্ষপাতদুষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, কিন্তু আদালত মানবাধিকারটাকে এস্টাবলিশ করে এবং আইনের মাধ্যমে, অর্থাৎ তুমি এটা বোঝানোর চেষ্টা করেছো যে একটা বিষয় মিডিয়াতে আসলো, মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে, সেই বিষয়টা মিডিয়াতে আসলো, বাট সেটা যে রক্ষা করা হবে এইটা একটা মিডিয়াতে আসলো, সেটার চেয়ে বড় মিডিয়াতে গেলেও কি মানবাধিকারটা আসলে এস্টাবলিশড হয়ে যায়? হয় না। বাট আমরা যদি আদালতে যাই, নিম্ন আদালতে যদি সেটা এস্টাবলিশ না হয়, আমাদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে। যুক্তিখণ্ডন পর্বে এসে তুমি এটা বলেছো এবং এটা বলে তুমি আবারও তোমার দলীয় অবস্থানকে এস্টাবলিশ করার চেষ্টা করেছো। যাই হোক, সব মিলে তোমাদের বক্তব্য খুবই ভালো হয়েছে, বিতর্কটি জমজমাট হয়েছে। আমি জানি না ফলাফল কোন দিকে যায়, তোমাদের সামনে বসে ফলাফল তৈরি করা হয়েছে। তো প্রিয় বিতার্কিক বৃন্দ, ফলাফল আমার হাতে এসছে। এ পর্যায়ে বিজয়ী দলের নাম ঘোষণা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সাজ্জাদ বকুল ভাইকে। আজকের যে বিষয়, তার বিপক্ষে অবস্থানকারী দল রাজশাহী কলেজ আজকে বিজয়ী দল হিসেবে তারা বিজয়ী হয়েছে। এই পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিকের নাম ঘোষণা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারকে। সুমাইয়া আনোয়ার পূর্ণা, সে সর্বোচ্চ নাম্বার পেয়ে শ্রেষ্ঠ বক্তা হিসেবে তাকে ঘোষণা করা হচ্ছে। অভিনন্দন বিজয়ী বিজিত আজকের বিতর্কে অংশ নেওয়া দুটি দলকে, সম্মানিত বিচারক, প্রযোজক, সেই সাথে শ্রোতাবন্ধু, আপনারা এতক্ষণ অনুষ্ঠানটি উপভোগ করলেন, ধন্যবাদ আপনাদেরও। আবারও কথা হবে, দেখা হবে আগামী মাসের প্রথম মঙ্গলবার বেলা 2:30টায়। খোদা হাফেজ।